ভাই 40,000 টাকার মাঝে বেস্ট ক্যামেরা ফোন কোনটা হবে? আরে মামা আইফোন 11 মামা। দূর ছাপরি, বেস্ট ক্যামেরা ফোন কোনটা? মামা আইফোন 11 মামা। দূর বেটা। হ্যাঁ, বেস্ট অলরাউন্ডার ফোন কোনটা? আই মিন সাকিব হাসান। আরে মামা আইফোন 11 মামা, আইফোন 11 মার কক সর্বতে মার মাইরা ভালো রে ভালো পারা পারা। আইফোন 11 এর গুষ্টি গিলায় এইবার আসলে দেখে নিই 40,000 বাজেটে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন কোনটা হবে, বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন কোনটা হবে এবং বেস্ট অলরাউন্ডার ফোন কোনটা হবে। আর এখানে প্রত্যেকটা ফোন আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন আপনারা পারচেস করতে চান বা এক্সচেঞ্জ করতে চান বা সেল করতে চাইলে এমকে মোবাইল পয়েন্টস হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েস। আজকের ভিডিওতে আমি 5টা ফোন নিয়ে আলাপ করব, তবে সবগুলো ফোনের সব সেকশন নিয়ে আমি খুব ডিটেলস আলাপে যাব না, শুধুমাত্র ক্যামেরা এবং পারফরমেন্সে আমি ডিটেল আলাপ যাব, বাকিগুলোতে জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাব। ডিটেলস আলাপের আগে জানিয়ে রাখি আমার চ্যানেলে কিন্তু এখন গিভওয়ে চলতেছে। সো যারা TWS পেতে চান ফ্রিতে, তারা শুধুমাত্র যে কাজটা করবেন তা হলো আমার ইউটিউবে যত ভিডিও আসতেছে আগামী 3 মাস পর্যন্ত সবগুলোতে উড়াধুরা লেভেলে কমেন্ট করবেন। কমেন্ট কি করবেন আমি বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা না একটা মিস্টেক রেখে দিব, ওইটা ফাইন্ড আউট করবেন এবং আমার ভিডিও কিভাবে আরও ইমপ্রুভ করা যায় এবং কোন কোন দিকে আমি আসলে খারাপ করতেছি ওই জিনিসগুলো বেসিক্যালি ফাইন্ড আউট করবেন। এবং আমার ফেসবুকে একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে, ওইটাতে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন এবং আমার ইউটিউবে প্রচুর পরিমাণে কমেন্ট করবেন। জাস্ট এতটুকু করলে 3 মাসের মধ্যে 10 থেকে 15টা TWS সবাইকে গিভওয়ে করব। তো আগামী 3 মাস পর্যন্ত সবাই আমার ইউটিউবের লং ভিডিওতে স্পেশালি অ্যাক্টিভ থাকবেন। সবার জন্য আমি 10 থেকে 15টা TWS গিভওয়ের জন্য নিয়ে আসছি। সো খেলা হবে, খেলা হবে খেলা হবে। চলেন ভিডিওতে ব্যাক করি। সবার আগে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি। আমার হাতে থাকা এই আইকনিও 10, আইকনিও 9 এবং অনার 200, এই তিনটা ফোন যদি আমি দেখি, পার্টিকুলারলি এই তিনটার বিল্ড কোয়ালিটি একটু উইক বলা যেতে পারে। অন্যদিকে আমি যদি রেডমি নোট 14 প্রো প্লাস দেখি, ওইটার বিল্ড কোয়ালিটি কিন্তু একেবারে টপ লেভেলের। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলাপ করলে আমার কাছে থাকা 5টা ফোনের ডিসপ্লে কোয়ালিটি একেবারে টপ নচ, তবে পার্টিকুলারলি আইকনিও 10 এর ডিসপ্লেটা বাকি 4টা ফোন থেকে সুপিরিয়র বলা যাবে। শুধুমাত্র ডিসপ্লে কোয়ালিটি না, এখানে LTPO প্যানেল ইউজ করা হয়েছে, যার কারণে ব্যাটারি কনজাম্পশনের ক্ষেত্রেও এই ফোনের ডিসপ্লেটা ভালো হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ব্রাইটনেসও পার্টিকুলারলি সবগুলোরই ভালো, তবে ভাই এই আইকনিও 10 এর ব্রাইটনেসটা এত বেশি যে আমার স্যামসাং S24 আলট্রা থেকেও এইটার ব্রাইটনেস কিন্তু বেশি। আর ডিসপ্লে যদি আমি র্যাঙ্ক করতে যাই, সবার আগে থাকবে আইকনিও 10, তারপরে চলে আসবে অনার 200, তারপরে চলে আসবে রেডমি 14 প্রো প্লাস, তারপরে চলে আসবে আইকনিও 9, দেন চলে আসে OnePlus 12R। আর আমার ক্ষেত্রে পার্টিকুলার যদি বলি, ক্যামেরাতে যদি কোনো কম্প্রোমাইজ থাকে আমি তেমন একটা কমপ্লেন করি না। রিজন হচ্ছে আমি তেমন একটা ছবি নিজে তুলি না এবং আমি এত ফটোজেনিক পার্সন না, সো সবসময় পারফরমেন্সটা প্রেফার থাকে। আর ওই জায়গা থেকে সবসময় ভালো ডেলিভার করে এসেছে OnePlus এবং পোকোর ফোনগুলো। এবং আরেকটা ফোন খুব বেশি ভালো ডেলিভার করছে আজকাল, তা হলো আইকো ফোন। আর এইটার আমি বারবার যখন সবাইকে রেফার করি, অনেকে আমার দালাল বলেন, কিন্তু দালাল বলেন ফালাল বলেন যাই বলেন না কেন, যেই ফোনটা ভালো ডেলিভার করবে ওইটার আমি ভালো বলেই যাব, যে যাই বলুক না কেন। তবে আইকো ফোন যারা ইউজ করেন তারা কমেন্ট করে জানাবেন আইকো ফোনগুলো আসলে কতটা ভালো, মানে আমি কি আসলেই দালালি করতেছি নাকি ফোনগুলো ভালো দেখে এত ভালো বলতেছি। প্লিজ আইকো ইউজার যারা আছেন কমেন্ট করে জানাবেন। 40,000 বাজেটে সবার আগে 1 নম্বর পজিশনে পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে থাকবে আমার কাছে আইকনিও 9। এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 2, LPDDR5X, UFS 4.0 স্টোরেজ এবং 144Hz অ্যামোলেড ডিসপ্লে, তার উপর 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং স্পোর্টস Q1 চিপ, যা কিনা স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর সাথে মিলে জোস লেভেলের একটা পারফরমেন্স আপনাদেরকে ডেলিভার করবে। আর আইকো সম্পর্কে যারা জানেন তারা খুব ভালোভাবেই জানেন তাদের অপটিমাইজেশন কিন্তু স্পেশালি পারফরমেন্স সেন্ট্রিক হয়ে থাকে। আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন এবং কম্পিটিশনে পার্টিসিপেট করেন কিন্তু ভাই আপনার বাজেটটা কম, আপনার জন্য কিন্তু এইটা একটা বেস্ট চয়েস হতে পারে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল একটা গেম তা হলো পাবজি। এইটাতে আমি রান করে দেখছি 120 FPS আরামসে খেলা যায়, কোনো প্রবলেমই আমি ফেস সোফার এখন পর্যন্ত করি নাই। গ্যানশিপ ইম্প্যাক্ট যদি আমি এখানে নিয়ে আসি, ইয়াস হিট করে ফোনটা, তবে পারফরমেন্স কিন্তু ড্রপ করে না, খুব ভালো লেভেলের পারফর্ম করে এই ফোনটা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এইটা তো 2024-এর একেবারে প্রথম দিককার ফোন, তার উপর এখানে কিন্তু চিপসেটটা আছে 2023 সালে, সো লং রানের জন্য এই ফোনটা কি পারচেজ করা উচিত হবে কিনা স্পেশালি পারফরমেন্সের জন্য? আমি বলবো হ্যাঁ, আপনি যদি একজন প্রো গেমার হয়ে থাকেন আপনি অ্যাটলিস্ট 2 বছর আরামসে এটা থেকে খুব ভালো লেভেলের পারফরমেন্স পাবেন।
আপনাকে এটা হতাশ করবে না। আমি সেই শুরুতে যখন রিলিজ হয়েছিল তখনও এই ফোনটা রিভিউ করেছিলাম, এখনও আমি টেস্ট করে দেখলাম ভাই, তখনও টপ নচ ছিল, এখনও টপ নচই আছে। এখন যাদের আইকু ফোন পছন্দ না, মনে করতেছেন আমি দালালি করতেছি, তাদের জন্য সাজেস্ট করব OnePlus 12R। OnePlus 12R লিটারালি এইটা লেভেলে পারফর্ম করবে, কোথাও কোনো ধরনের ড্রপ পাবে না, একেবারে সিমিলার। তার উপর আমি একটা জিনিস বলবো, OnePlus এর ইউআই আইকু 9 থেকে বা আইকু থেকে বেটার আমার কাছে পার্সোনালি মনে হয়। তবে তারপর আমি রেসে OnePlus-কে সবসময় পিছায় রাখি, রিজনটা হলো গ্রিন লাইন ইস্যু। সো ওই কারণে আমি মানুষকে আসলে সাজেস্ট করতে আজকাল ভয় পাই, যদিও বা এই ইস্যুটা তেমন একটা নাই, তারপরও ভাই ভয় লাগে মানুষজনকে সাজেস্ট করব কিনবে, তারপর যদি কোনো কারণে গ্রিন লাইন চলে আসে আমার গালাগালি করবে। সো ওই গালি থেকে দূরে থাকার জন্য আমি সবসময় OnePlus-টাই দূরে রাখি। এবার যদি আপনি আরো ভালো ফোনের জন্য খোঁজ দ্য সার্চ চালিয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব iQOO Neo 10। দামটা একটু বেশি পড়বে, তবে খুব বেশি না, মাত্র 44,000 টাকা পড়বে, 4,000 টাকা বাড়তি। সো ওই হিসাবে যদি চিন্তা করি 4,000 টাকা বাড়তি, আপনাকে এই বাজেটে যে কোনো ফোন লিটারালি শোয়াই ফেলতে পারবে এই ফোনটা। তো যাদের 4-5 হাজার টাকা নিয়ে প্রবলেম নাই, তারা এই ফোনটাই পারচেজ করবেন। iQOO Neo 10 এর ফিচার হিসেবে পাচ্ছেন আপনারা স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ, 144 Hz রিফ্রেশ রেট, 360 টাচ স্যাম্পলিং রেট এবং তাদের ওন চিপসেট Q2 স্পোর্টস চিপসেট যেটা আছে ওইটা আপনারা পেয়ে যাবেন। তো এক কথায় যদি শেষ করতে হয়, বেস্ট পারফর্মিং ফোন যদি আপনি এই বাজেটে সার্চ করেন তাহলে iQOO Neo 9, তবে আপনি যদি একটু বাড়তি দিতে রাজি হন তাহলে iQOO Neo 10। এই বাজেটে আরেকটা ফোন নিয়ে আলাপ করি, এইটা হলো Honor 200। এইটাকে বেসিক্যালি এই বাজেটে রাখার কারণটা হলো ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে। এইবার দেখবো এটা পারফরমেন্সটা আসলে কেমন। এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 7 Gen 3, LPDDR5 RAM এবং UFS 2.2 স্পেশালি ইন্ডিয়ান ভেরিয়েন্টে। এইটা কিন্তু একটা খারাপ সাইট। কাগজে কলমে আমি যদি এই ফোনের স্পেক্স iQOO Neo 9 বা iQOO Neo 10 অথবা OnePlus 12R এর সাথে তুলনা করি, এইটা তো ভাই হাগা শুরু করবে। তবে আমি যদি বাস্তব লাইফে বা আমাদের দৈনন্দিন জীবনে আসলে যা যা দরকার ওইটা যদি আমরা চিন্তা করি, এইটা কিন্তু খারাপ না। 7 Gen 3 এটা আসলে জোক কোনো প্রসেসর না, বেশ ভালো রকমের, বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। আপনি এটাতে গেমিংও করতে পারবেন, ইনফ্যাক্ট আপনি পাবজিও খেলতে পারবেন, আপনি চাইলে গ্যানশন ইম্প্যাক্টও খেলতে পারবেন। ইয়েস, এই লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন না, তবে আপনাকে হতাশ করবে না। স্পেশালি ডে টু ডে টাস্কে আপনাকে এই ফোনটা কিন্তু ভালো লেভেলের সার্ভিস দিবে, হ্যাকিং করবে না, ল্যাগ করবে না, অ্যাটলিস্ট আপনাকে ভালো রকমের সাপোর্ট দিবে, আপনার প্যারা খাওয়া লাগবে না। আরেকটা ফোন হলো Redmi Note 14 Pro Plus। দেখেন এই বাজেটে ইনফ্যাক্ট Honor 200 থেকেও এটা চিপসেট বা কাগজে কলমে পিছায় থাকবে Redmi Note 14 Pro Plus। তারপর আমি এটা রেখেছি অ্যাজ এন অলরাউন্ডার ফোন। দেখেন আমি যদি কাগজে কলমে চিন্তা করি, তাইলে এখানে যেসব ফোনগুলো আছে iQOO Neo 10, iQOO Neo 9 এগুলোর সামনে তো এগুলো টিকতেই পারবে না এই ফোনটা, ইনফ্যাক্ট Honor 200 থেকেও পিছিয়ে থাকবে। তারপরে এই Redmi Note 14 Pro Plus-কে আমি রেখেছি শুধুমাত্র অলরাউন্ডার ফোন হিসেবে। এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, দ্যাটস ওয়াই আসলে এইটা কম্পিটিশনে চলে আসছে, আদারওয়াইজ এইটা কিন্তু এখানে টিকতেই পারতো না। পারফরমেন্সকে মাথায় রেখে আমি যদি একটা র্যাঙ্ক করি, 1 নাম্বার পজিশনে চলে আসে iQOO Neo 10, 2 নম্বরে iQOO Neo 9, 3 নম্বরে OnePlus 12R, 4 নম্বরে চলে আসে Honor 200 এবং 5 নম্বরে এবং লাস্ট নম্বরে হলো Redmi Note 14 Pro Plus। ক্যামেরা সেকশনে চলে আসি, ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে 1 নাম্বার পজিশনে চলে আসবে Honor 200। এখানে একটা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন আপনারা। মেইন সেন্সর হিসেবে পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের Sony IMX906 সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, 15 মেগাপিক্সেলের Sony IMX856 2.5x পোর্ট্রেট সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের IMX906 সেন্সর। এই বাজেট যদি আমি চিন্তা করি, এখানে সবচেয়ে ভালো ছবি ডেলিভার করে কিন্তু এই Honor 200টা। স্পেশালি আমি যদি পোর্ট্রেট নিয়ে আলাপ করি, ভাই এইটার পোর্ট্রেট লেভেল আসলেই খুবই ভালো, খুবই জোস। ইনফ্যাক্ট আমি 50-60 হাজার রেঞ্জে যেসব ফোন আছে আমি কিন্তু ওইটার সাথে এটার তুলনা করতে পারবো। আর দিনের বেলা পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি আমরা, এই ফোনটা কিন্তু খুব অসাধারণ কিছু শ্যুট আপনাকে দিয়ে দিবে। লাইক আপনার ডাইনামিক রেঞ্জ খুবই ভালো, ভাইব্রেন্ট কালার্স পেয়ে যাবেন এই ফোনের ছবিগুলোতে। আর ছবিগুলো খুবই ক্রিস্প থাকে, ফুল অফ ডিটেলস থাকে এবং কালার্সগুলো যদিও একটু ওভার স্যাচুরেটেড থাকে, তারপরেও বলবো আপনাদের ভালোই লাগবে। ক্যামেরা ফ্রিক পার্সন যদি না হন, এইটার ক্যামেরা আপনার খুবই ভালো লাগবে। আলট্রা ওয়াইড নিয়ে যদি কথা বলি, এইটা একটা হিট এবং মিস করে, মাঝে মাঝে খুব ভালো শুট দিয়া দিবে, মাঝে মাঝে খুব বিচ্ছিরি। সো এটারে হিট অ্যান্ড মিস বলা যেতে পারে। আর এই ফোনের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে তার পোর্ট্রেট ক্যামেরাটা। এই ফোনের পোর্ট্রেটটা কিন্তু বিভিন্ন কন্ডিশনে অসাধারণ কিছু
ছবি আপনাকে ক্যাপচার করে দিবে। স্কিন টোন খুবই ন্যাচারাল থাকে, বোকে ইফেক্টটা খুবই ন্যাচারাল এবং ভালো লাগবে আপনার কাছে। Honor 200 আপনি আলাদাভাবে 3টা পোর্ট্রেট মুড পেয়ে যাবেন, হার্ডকোর ভাইব্রেন্ট, হার্ডকোর কালার এবং হার্ডকোর ক্লাসিক। আমার ফেভারিট কিন্তু ক্লাসিক মুডটা, যা বিভিন্ন লাইটিং এ খুব ভালো লেভেলের আপনাকে ইমেজ প্রসেস করে দিবে। রাতের বেলা পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, এই ফোনটা কিন্তু রাতের বেলাতে স্পেশালি মেইন লেন্স দিয়ে খুব ভালো লেভেলের কিছু ছবি আপনাকে ডেলিভার করবে। ইনফ্যাক্ট আপনি যদি 2.5x এর পোর্ট্রেট সেন্সরটি ইউজ করেন, ওইটাও আপনাকে খুব ভালো ডেলিভার করবে। তবে আলট্রা ওয়াইডটা গু লেভেলের, ওইটাতে কোনোভাবে ভালো বলা যায় না। আর ভিডিও সেকশন নিয়ে যদি কথা বলি, ইয়াস দিনের বেলাতে আপনাকে খুব ভালো ডেলিভার করবে। আইফোন লেভেলের আপনি আশা করেন না। 40,000 টাকা বাজেটের ফোন 40,000 টাকা লেভেলের ভিডিও কোয়ালিটি আপনাকে ডেলিভার করবে। আর এই ফোনটা ক্লোজ কম্পিটিশন হলো আইকনিও 10 এবং অনারেবল মেনশন হিসেবে আমি আরেকটা ফোনকে মেনশন করব, ওইটা হলো ভিভো V40। কিন্তু ভিভো V40 আসলে বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল না, ওই কারণে এটার লিস্টে রাখি না, কিন্তু ওইটার ক্যামেরাও বেশ ভালো। আর আইকনিও 10 কে যদি বলি, ইয়াস এই দুটা খুবই ক্লোজ কম্পিটিশন, শুধুমাত্র এই ফোনটা এগিয়ে যাবে ওই পোর্ট্রেট সেন্সরের কারণে। আদারওয়াইজ এইটা আসলে টো টু টো একজন আরেকজনকে আসলে বিট করার ক্ষমতা রাখে। আইকনিও 10 এ আপনারা দুইটা সেন্সর পেয়ে যাবেন, একটা হলো 50 মেগাপিক্সেলের সেন্সর, আরেকটা ইউজলেস আলট্রা ওয়াইডের 8 মেগাপিক্সেল সেন্সর। মেইন সেন্সর থেকে খুব ভালো ভালো লেভেলের ছবি আপনারা পেয়ে যাবেন, দিনের বেলা বলেন রাতের বেলা বলেন। ইনফ্যাক্ট ভিডিওতেও যদি দেখি আপনাকে খুব ভালো রকমের সাপোর্ট দিবে এই আইকনিও 10, কিন্তু আলট্রা ওয়াইড থেকে তেমন একটা আশা করেন না। এবং আরেকটা ব্যাপার আমার বলতে হবে, তা হলো এইটা সেলফিটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, যদিও বা আমি অনেকের ভিডিও চেক করেছি যেখানে বলা হচ্ছে Honor 200 বেটার, কিন্তু আমার পার্সোনাল চেকে আমার কাছে বারবারই, আই ডোন্ট নো ওয়াই, আমার বারবারই আইকনিও 10 এর সেলফিটাই বেটার মনে হয়েছে। আর এইটার মেইন সেন্সর নিয়ে যদি আরেকটু আলাপ করি, দিনের বেলা তো বলেইছি খুব ভালো লেভেলের ছবি আপনাকে ডেলিভার করবে। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, তা হলো HDR ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ফোনগুলো না কেন জানি একটু দুর্বল হয়। সো HDR এ ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো Honor 200 এইটা থেকে বেটার। দেখেন ক্যামেরা হিসেবে এই ফোনটা যদি জাজ করতে যায়, এই ফোনটা আসলে পারফরমেন্সটা ফ্ল্যাগশিপ কিলার হলেও এইটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু ফ্ল্যাগশিপ কিলার লেভেলের না, কিছুটা হায়ার মিড রেঞ্জ লেভেলে আপনি বলতে পারেন। ফ্ল্যাগশিপ কিলার পারফরমেন্স ক্যামেরাতে এইটা থেকে আপনি পাবেন না, তবে বাজেট অনুযায়ী এটা আপনাকে 100% স্যাটিসফাই করবে। আর ভাই ভিডিওতে এইটাতে 8K 30 FPS সাপোর্ট করে। আর আইকনিও সিরিজের ফোনগুলো আমি পার্সোনালি অনেক পছন্দ করি, কারণ আমার এই চ্যানেলটা আপনারা যারা দেখতেছেন, আপনারা এতদিন পর্যন্ত আমাকে যারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমি কিন্তু আইকনিও 6 দিয়ে আসলে এতটুকু এসেছি। আমার ভিডিও কিন্তু প্রথম দিককার সবগুলো আইকনিও 6 এ শুট করা হইতো। আর এইটা আইকনিও 10, এখানে 8K 30 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন, 4K 60 তো আছেই। সো এইটা দিয়ে কেউ যদি মনে করেন যে ব্লগ করবেন বা ভিডিও বানাবেন, আমি আইকনিও 6 দিয়ে পারছি, আপনারা আইকনিও 10 দিয়ে আরো ভালো পারবেন। 3 নাম্বার পজিশনে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে চলে আসে Redmi Note 14 Pro Plus। প্রাইমারি লেন্স হিসেবে এখানে পেয়ে যাবেন Omnivision-এর লাইট ফিউশন 800 সেন্সর উইথ OIS। আলট্রা ওয়াইডে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের, যেটা কিনা গু লেভেলের, এবং আপনারা এখানে Omnivision-এর সেলফিও পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের। এখানেও ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, এবং এইটার ক্যামেরা কিন্তু মোটামুটি আইকনিও 10 বলেন বা Honor 200 এর সাথেও যদি তুলনা করতে যাই, খুব বেশি ডিসঅ্যাপয়েন্টিং না। ইয়েস পিছায় থাকে, তবে ডিসঅ্যাপয়েন্টিং না। এখানে আরো মজার ব্যাপার হলো আপনার টেলিফটো সেন্সর পেয়ে যাবেন, যা কিনা এখানে কোনো এই বাজেটে কোনো ফোনেই নাই। আর এই বাজেট রেঞ্জে একটা ঝামেলা হলো দিনের বেলাতে এটা ভালো শুট করে, রাতের বেলাতে একটু নয়েজ থাকে। তবে আদারওয়াইজ Redmi Note 14 Pro Plus এর ক্যামেরাও কিন্তু খুবই ভালো। এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে বলবো না, আমি ডিরেক্ট র্যাঙ্ক করে দিচ্ছি। 1 নম্বর পজিশনে চলে আসে Honor 200, 2 নম্বরে আইকনিও 9, 3 নম্বরে অনারেবল মেনশন হিসেবে আমি এখানে সাজেস্ট করব Vivo V40, এবং 3 নাম্বার পজিশনে আরেকটা ফোন একসাথে রাখছি, তা হলো Redmi Note 14 Pro Plus। 4 নাম্বার পজিশনে আইকনিও 9, এবং 5 নাম্বার পজিশনে চলে আসে OnePlus 12R। সবগুলো ফোনের একটু ব্যাটারি এবং UI নিয়ে একটু আলাপ করি। এখানে আমি যদি ব্যাটারি সেকশনে এগিয়ে রাখি, সবচেয়ে ভালো পারফর্ম করে এখানে Honor 200 এবং আইকনিও 10। তবে Honor 200 এর প্রবলেম হলো ইন্ডিয়ান ভেরিয়েন্টে বক্সে কোনো ধরনের চার্জার থাকে না, সো এটা অটোমেটিকলি মাইনাস খাওয়া যাবে। তারপর আরেকটা প্রবলেম আমি যেটা দেখলাম, তা হলো একে তো তারা চার্জার দিয়ে রাখে নাই, এবং অন্য ফোনে চার্জার দিয়ে যখন চার্জ দিতে যাই খুবই স্লো লাগে, অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা লাগে শুধুমাত্র এই ফোনটা চার্জ হইতে। সো এইটা না আমার খুব বিচ্ছিরি লাগছে। এছাড়াও Redmi Note 14 Pro Plus এর ব্যাটারি লাইফও কিন্তু খুবই ভালো, খুবই ভালো, ইনফ্যাক্ট এইগুলো থেকেও ভালো।
এবং আইকনিও 9 এবং OnePlus 12 আরও কিন্তু খারাপ না, এরাও বেশ ভালো লেভেলে। ইউআই নিয়ে যদি আলাপ করি এখানে সবার আগে চলে আসবে OnePlus 12 আর OnePlus এর ইউআই খুবই ভালো, এটা আমরা সবাই জানি। সো 1 নম্বরে OnePlus 12 আর 2 নম্বরে চলে আসবে আইকোর ফোনগুলো, 4 নম্বরে নিয়ে আসবো Honor 200, 5 নম্বরে আসবে Redmi Note 14 Pro Plus। এইবার একটা কনক্লুশন টেনে দিই, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই Redmi Note 14 Pro Plus তো কোথাও আসতেছে না, 1 নাম্বার 2 নাম্বার ইনফ্যাক্ট থার্ডও আসে না, আমরা এটারে কেন এখানে রেখেছি? রিজনটা খুব সিম্পল, আমি বলি। Redmi Note 14 Pro Plus এর বিল কোয়ালিটি কিন্তু খুবই জোস লেভেলের, ইনফ্যাক্ট আমার বলতে হবে একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডও আপনি কাছাকাছি ম্যাচ করে ফেলে। ক্যামেরা এবং পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, ইয়েস এগুলো থেকে পিছিয়ে থাকে, তবে ভাই পিছানোটা এমন না যে খুব বেশি পিছিয়ে আছে, মোটামুটি কাছাকাছি লেভেলের আছে, এবং বিল কোয়ালিটিতে এইগুলোরে আসলে অনেক পিছিয়ে রেখে দেয়। সো ওই কারণে আসলে ওইটার আমি আসলে একটা অলরাউন্ডার ডিভাইস বলতেছি, কারণ বিল কোয়ালিটিও ভালো, ক্যামেরাও ভালো, পারফরমেন্সও ভালো, সব কিছু মোটামুটি ভালো। আর পারফরমেন্স সেন্ট্রিক ফোন হিসেবে যদি দেখি, এখানে 1 নম্বরে চলে আসে আইকনিও 10, 2 নম্বরে আইকনিও 9 এবং 3 নম্বরে চলে আসে OnePlus এর ফোন। পারফরমেন্সের জন্য আমি কোনোভাবে Honor বলেন এবং Redmi Note 14 Pro Plus বলেন আমি কাউকে সাজেস্ট করব না। আর ক্যামেরা সেন্ট্রিক ফোন যারা খুঁজছেন এবং আপনাদের শুধুমাত্র প্রায়োরিটি হচ্ছে আপনি ছবি তুলবেন, পারফরমেন্স অত বেশি আপনাদের এক্সপেকটেশন নাই, তাইলে দিস ইজ দ্য ফোন ইউ আর লুকিং ফর। আর ভাই এক কথায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে ভাই এই বাজেটে আমি আসলে কোন ফোনটা চুজ করব, আমি বলবো ভাই এই বাজেট থেকে একটু বাড়াইয়া জাস্ট 4000 টাকা আপনি বাড়ান, 44,000 টাকা দিয়ে আপনার জন্য বেস্ট পিক হবে আইকনিও 10। এখানে সবকিছুই আপনি ভালো পাবেন, আপনাকে কোনো দিক থেকে আপনাকে এই ফোনটা হতাশ করবে না। আর এখানে প্রত্যেকটা ফোন আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে, শুধুমাত্র